হাতের স্মার্ট ডিভাইস এখন আর নিছক কথা বলার যন্ত্র নয়, এ সুবাদে ডিজিটাল বিশ্বের সাথে যুক্ত হয়েছে মানুষের জীবন। এক একটি অ্যাপ আর ফিচার বদলে দিয়েছে লাইফস্টাইল। তারপরও বলা হয় এই মোবাইল মানুষের বর্তমান কিন্তু ভবিষ্যৎ নয়। তাই শুধু টেলিকমের ধারণা থেকে বেরিয়ে আসছে মোবাইল সেবা প্রতিষ্ঠানগুলো। অনেকেই হতে চায় টেলিটেক কোম্পানি, কিন্তু বাংলাদেশে কি এই পথ চলা এতই সহজ? সব জানতে আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছে আমি তৌহিদ। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলা লিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমানকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব তাইমুর রহমান, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন। শুরুতেই ধন্যবাদ জানিয়ে দিতে চাই। আমরা সম্ভবত ঠিক কোভিডের পরপর একটি বিষয়ে বাস্তবতা তখন ভিন্ন ছিল, তখন আমরা আলোচনা করেছিলাম। আমি যদি তখনকার অবস্থা দেখি, ঠিক 2-3 বছর পরে আবার আমরা এখানে আলোচনা করছি, একটা কথা সবসময় বলা হয়, এটা হচ্ছে যে টেলিকম কোম্পানিগুলো ইভলভ করছে, নতুনত্বের দিকে যাচ্ছে, শুধু টেলিকম নিয়ে পড়ে থাকার সুযোগ নেই, এরকম কথাবার্তা এখন বলা হয়। সো আমি যদি আমরা কি বলবো, এই বিবর্তনটাকে যদি আমরা দেখি, তাহলে আসলে বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রি কতটা দ্রুত করতে পারছে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়? আমি যদি বলি, কোভিডের পর যেটা হয়েছিল, কোভিডের সময় কিন্তু অনেক থেমে গিয়েছিল সব কিছু, তারপর না আস্তে আস্তে শুরু হলো। কিন্তু কোভিডের পরে যেটা আমরা দেখেছি যে ওই বাসায় বসে যে ইন্টারনেট ইউজ করা বা বাসায় বসে যে অফিস করা, ওইটা কিন্তু ইন্টারনেটের যে পেনিট্রেশনটা হঠাৎ করে কিন্তু বেড়ে গিয়েছিল, যার জন্য কিন্তু অফকোর্স আমাদের ক্যাপাসিটিতে বাড়াতে হয়েছিল। মানুষের কিন্তু একটু এখন দেখা যাচ্ছে যে মানে অনলাইন বিজনেস যদি বলি, অনলাইন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, অনলাইন কেনাকাটা বা অনলাইন খাবার দাবারও যদি আমি অর্ডার দেওয়া, আগে কিন্তু কোভিডের আগে কিন্তু এত ছিল না। কোভিড কিন্তু এটা চেঞ্জ করে দিয়েছে এবং সেটা কিন্তু এখনও কন্টিনিউ করছে। আপনি দেখুন, আমি যদি বলি, আমার ছেলেই যদি বলি, সে তো এখন সবসময় দেখি, আমিও জানি না, সে ফুড পান্ডা বা বিভিন্ন জায়গা থেকে সে অর্ডার দিয়েই যাচ্ছে। সো এটা কিন্তু একটা অন্যরকম একটা রেভলিউশন হয়ে গিয়েছে। ডেটা ইউজেজ অনেক বেড়ে গিয়েছে আমরা এই গত কয়েক বছর যাবৎ, এবং আপনি যেতে জানেন যে ডেটা ইউজেজের জন্য কিন্তু আমাদের স্পেকট্রামও লাগে বেশি। তো কোভিডের পরে 2021 সালে, তারপর আবার 22 সালে স্পেকট্রামও বিটিআরসি থেকে আমাদের নিতে হয়েছে। তো ওই স্পেকট্রাম নেওয়ার ফলে কিন্তু অফকোর্স আমাদের ক্যাপাসিটি বেড়েছে। আপনি জানেন যে আগে 4G যেটা ছিল, 4G শুরু হয়েছে 2019-20 দিকে, তখন কিন্তু স্পিডটা অনেক কম ছিল। তারপর কিন্তু অফকোর্স আমাদের স্পেকট্রাম নেওয়ার ফলে একটু স্পিড বাড়ছে, কিন্তু আমি বলবো না যে ইটস গুড ইনাফ। আমাদের অফকোর্স আরও বেটার কোয়ালিটি দিতে হবে। আমরা কিন্তু এখন কোয়ালিটির দিকে আরও ঝুঁকছি, কারণ আমাদের বাংলা লিংকে যদি বলি, আমাদের কিন্তু 2021 সালেই অ্যারাউন্ড 9,000 সাইট ছিল। এখন কিন্তু এটা প্রায় আমাদের 16,000 সাইট হয়ে গেছে, প্রায় নিয়ারলি 50-60% বেড়েছে আমাদের এটা কাভারেজ বাড়াবার জন্য। এবং এখন আমরা বলতে পারি যে আমরা একটা ন্যাশনাল প্লেয়ার হয়েছি। কিন্তু তারপরও অফকোর্স আমাদের কিন্তু আরও বেশি সাইট দিতে হবে, আরও বেশি কাভারেজ দিতে হবে। নেক্সট হচ্ছে যে ডেটা দিয়ে আর কি করে মানুষ, এখন যেটা বাইরে যেটা মানুষ বলছে অন্য টেকনোলজিতে বা অন্য সার্ভিসতে, আমরা যেটা মনে করছি যে 4G কিন্তু এখন অনেক বাকি আছে। এখনও বাংলাদেশে 4G হ্যান্ডসেট মাত্র মানে 4G যদি ইউজ করে এখনও কিন্তু 50%-এর কম। আর অনেকের কাছে এখনও 4G হ্যান্ডসেটই নেই আমাদের বাংলাদেশে যদি বলি। এইটা আমাদের একটা বড় সমস্যা, যে কীভাবে 4G হ্যান্ডসেট বাড়াতে পারি। 4G হ্যান্ডসেট না বাড়লে কিন্তু আমাদের ডেটা ইউজেজটা আরও বাড়বে না। সেটা কিন্তু আমাদের একটা কাজ করছি, আমরা সবাই মিলে কাজ করতে হবে সরকারের সঙ্গেও, 4G পেনিট্রেশনটা কীভাবে বাড়ানো যায়। এবং তার ফলে নতুন সার্ভিসের কথা যদি আমি বলি, যে মানুষ কিন্তু এখন শুধু ভয়েস দিয়ে ইউজ করে না, একটা ফোনে বা একটা মোবাইলে সে চায় যে সব কিছু সে ইউজ করবে, একটা অ্যাপের মধ্যে সব কিছু ইউজ করবে। আমরা যেমন আমাদের একটা অ্যাপ ডেভেলপ করেছি, সুপার অ্যাপ, মাই বিএল অ্যাপ। এর মধ্যে কিন্তু মানুষ এডুকেশন বলেন, ফাইন্যান্সিয়াল সার্ভিস বলেন, হেলথ সার্ভিস বলেন, এর মধ্যে সব কিছু করতে পারবে। সো আমাদের এখন কীভাবে ডিজিটাল সার্ভিস আরও ইজিয়ার করা যায়, এটাই আমাদের লক্ষ্য। এবং হ্যাঁ, আপনি যেটা বললেন যে টেলিকম থেকে মোর আইটি বা মোর টেকনোলজিতে যেতে হবে, ওইটাই কিন্তু আইওটি যেটা আসতেছে, বা আপনি যদি এখন বলেন যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আসছে, ওগুলি কীভাবে ইনকর্পোরেট করা যায় এবং কীভাবে আমরা যাতে মানুষের জন্য ভালো, আমরা যেটা বলি যে এআই ফর গুড। এআই কিন্তু অফকোর্স
একটা বড় একটা জিনিস, অনেক কিছু ওর মধ্যে আছে, কিন্তু কিভাবে আমরা এআইটা দেশের জন্য এবং মানুষের জন্য ভালো করতে পারি, এটাই আমাদের হচ্ছে নেক্সট টার্গেট। একটা জিনিস আমার মাথায় আসলো, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে 4Gও যেভাবে যেই পরিস্থিতিতে আছে সেটাও এখনো অনেক ক্ষেত্রেই কাভারেজ আরো বেশি ভালো করতে হবে। আমি এটি নিয়ে পরে একটি প্রসঙ্গে আসবো, কিন্তু আমি এটি জানতে চাই, যখনই আমরা 5Gর কথা বলি, এখন তো অনেক জায়গায় 6G নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। প্রশ্নটা হচ্ছে, অনেকে আবার বোদ্ধারা বলেন, আপনাদের ইন্ডাস্ট্রির অনেকে বলেন যে বাংলাদেশে এখনো 5Gর কোনো বিজনেস কেস তৈরি হয়নি যেটাকে ঘিরে 5G আসলে গ্রেট রেভলিউশন হয়ে যাবে। তাহলে আসলে আপনারা 5G নিয়ে খুব বড় পরিসরে ভাবছেন কিনা? যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটির কথা বলছেন, ওখানেও এগুলোর একটা 5Gর একটা বড় গুরুত্ব আছে। আপনাদের প্ল্যানটা কি? আপনি যদি এখন বলেন 5G কিন্তু ওয়ার্ল্ডের অনেক জায়গায় এখন শুরু হয়েছে, আমরা কিন্তু এখনো শুরু করিনি। কেন? কারণ আমরা কিন্তু দেখছি যে 5G কোনো জায়গায় এখন পর্যন্ত ওরকম সাকসেস নিয়ে আসতে পারেনি। কারণ ওইটা এখনো একটা 5G হচ্ছে কি, মানে হটস্পট বা কিছু কনসেন্ট্রেট জায়গায় যেখানে অনেক স্পিড দরকার লাগবে ওয়্যারলেসে, ওইটার জন্য 5G ইউজ করে, যেটা এখনও খুব একটা ইম্প্যাক্টফুল হয়নি। কারণ একটা জিনিস হচ্ছে, আপনি যতই ওয়্যারলেস টেকনোলজি বলেন, 5G বলেন, 6G বলেন, এটা কিন্তু আপনার ফাইবার থেকে স্পিড কেউ বেশি দিতে পারবে না। ফাইবার মানে হচ্ছে যেটা ওয়্যারলাইন যেটা যাচ্ছে, যে আপনি যেটা ওয়াইফাই পাচ্ছেন বাসায়, এটার মতন স্পিড কিন্তু কোনো ওয়্যারলেস টেকনোলজি দিতে পারবে না। কারণ ওয়্যারলেস টেকনোলজি কিন্তু একটা লিমিটেশন আছে, কারণ এটা মানে এয়ারে আসে, তারপর আপনার ওয়ালে সমস্যা হয়, সেজন্য কিন্তু ওয়্যারলেস সবসময় এত স্পিড দিতে পারবে না। তো আমরা যেটা সবসময় মনে করি যে 4Gর এখনও কিন্তু অনেক বাকি আছে স্পিড দেওয়া। আর একটা হচ্ছে, বাংলাদেশে 5G যদি আমি বলি 1-2%-এর নিচে ডিভাইস অ্যাভেলেবল। তো এখন 2%-এর জন্য যদি আমি কি 5G পুরো নেটওয়ার্ক রোল আউট করলে কি কোনো কিছু হবে না। সো দ্যাটস ওয়ান থিং। আমাদের যেটা মনে হয়, যদি আমি এক্সপিরিয়েন্স দেখি, আপনি আমাদের পাশের দেশে ইন্ডিয়া দেখেন, আমি সিঙ্গাপুর দেখি বা থাইল্যান্ডে দেখি, ওয়্যারলাইন এবং ওয়্যারলেস একসঙ্গেই একটা অপারেটর দেয়। আপনি বাসায় গিয়ে বা অফিসে গিয়ে ওয়্যারলাইন ইউজ করবেন, ফাইবার ইউজ করবেন, যখন আপনি বেরোবেন বাইরে থাকবেন তখন মোবাইল ইউজ করবেন। সো এই দুইটা, এবং একজনই একটা সার্ভিস দেয়, বিলিং আলাদা হবে না। সো ওই দিকে কিন্তু আমার যেটা মনে হয় যেতে হবে, যে সত্যি যাতে আমরা কমিউনিকেশন ভালোভাবে ইউজ করতে পারি, ওয়্যারলাইন এবং ওয়্যারলেস একসঙ্গে, আমার যেটা মনে হবে 5G হবে। কারণ অফকোর্স আমার টেকনোলজি যখন মোবাইলেও থাকবে, মানুষ চাবে যাতে ওয়্যারলেসও যাতে এরকম স্পিড পায়। তো এখন যেটা হচ্ছে যে 5G কিন্তু ইটস কাইন্ড অফ নিউ। আর একটা যদি আমি সবসময় বলে আসি যে অড টেকনোলজিস কিন্তু আমি দেখছি যে সাকসেসফুল খুব একটা হচ্ছে না। 1G বলি, খুব একটা সাকসেসফুল হয়নি, 2Gতে চলে আসছে সঙ্গে সঙ্গে। 3G কিন্তু বেশি দিন থাকে নাই। 5Gও কিন্তু অড টেকনোলজি। তো অড টেকনোলজি মনে হচ্ছে যে একটা টেস্টিং দিকে যাচ্ছে, তারপরের মেবি 6G মেবি কুড বি বেটার। সো আমি যেটা মনে হয় যে আমাদের একটু ওয়েট করা উচিত, রাদার দেন ফুল ফ্লেজেড যদি আমি নেটওয়ার্কে ইনভেস্ট করি 5Gতে। আরেকটা জিনিস যেটা সবসময় বাংলালিংক থেকে মনে করি, যে এসব কাইন্ড অফ নতুন টেকনোলজিতে গেলে এখন নেটওয়ার্ক শেয়ারিংটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি অন্য অপারেটরে একসঙ্গে একটা নেটওয়ার্ক দিব, ওখান থেকে অফকোর্স আমাদের বিভিন্ন সার্ভিস দিতে পারবে, মানুষ তো বুঝবে না কোন নেটওয়ার্ক থেকে। বাট একটা নেটওয়ার্ক থাকলে ইনভেস্টমেন্ট কিন্তু অনেক ইজিয়ার হবে, যেটা অনেক দেশে হয়। এবং আমাদের আরেকটা সমস্যা হচ্ছে, যদি আমি এখন 5G বা অন্য নেটওয়ার্ক নিজেরা 4টা অপারেটর 4টা ইকুইপমেন্ট একই জিনিস কিনি, আমার কিন্তু বাইরে ডলার যাচ্ছে। তো ওইটাও কিন্তু যদি আমি চারজন যদি একটা ইকুইপমেন্ট কিনি, আমার কিন্তু ডলারও কম লাগছে। সো ওইটার কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের দেশের জন্য, যত আমরা ফরেন কারেন্সি বাঁচাতে পারি। কারণ আমরা কিন্তু এখনও নিজে ম্যানুফ্যাকচার করি না কোনো ইকুইপমেন্ট, সব কিছু কিন্তু বাইরে থেকে আনতে হয়। সো আমার যেটা মনে হয় যে নেটওয়ার্ক শেয়ারিংটা, এবং সবাই যাতে একটা ইকুইপমেন্ট শেয়ার করি, এই দিকে যদি সরকার যদি সত্যি আমাদের চায়, আমার মনে হয় সরকারের কিছু ডিরেকশন এটা দেওয়া উচিত। একটা বিষয় আমার মাথায় আসলো, সেটা হচ্ছে যে ধরেন আপনি বলছিলেন যে এখন যে ফাইবারের থেকে দ্রুত লাইন কেউ দিতে পারবে না, বা দ্রুত স্পিড, এত স্পিড কেউ দিতে পারবে না। অনেকে বলে যে ডিজিটাল বৈষম্য তৈরি হচ্ছে। কেন? কারণ কেউ স্মার্টফোন ইউজ করছে, কেউ স্মার্টফোন ইউজ করছে না। আপনিও বলছিলেন যে ডিভাইসের এক ধরনের সংকট রয়েছে, এটি একটি বাস্তবতা। আবার আমরা এটিও দেখছি যে প্রত্যন্ত অনেক জেলায় আসলে ওয়াইফাই চলেই গিয়েছে, মানুষকে এখন খুব বেশি আসলে মোবাইলে ডেটা কিনে ইউজ করতে হচ্ছে না, ওয়াইফাই দিয়েই তারা হয়তো একটা মান্থলি ফি দিয়ে সেটা নিয়ে ফেলছে। প্রশ্নটি হচ্ছে, এটা আসলে আপনাদের একটা বড় কম্পিটিশনের জায়গা তৈরি করে দিচ্ছে কিনা এক। দ্বিতীয়ত হচ্ছে যে সামনে কি আসলে মোবাইল ডেটার ব্যবহার আমরা যতটা ভাবছি ততটা আসলে হবে কিনা দিন শেষে? কারণ ওয়াইফাই আসলে সবাই চাচ্ছে, স্পিডও সবাই বেটার পাচ্ছে, তাহলে মোবাইলের ডেটার দিকে মানুষ কেন যাবে? না, এটা মানে আমি যদি বলি যে
ডেভেলপড কান্ট্রিতে কিন্তু সব জায়গায় ওয়াইফাই আছে, সব জায়গায় ওয়্যারলাইন আছে। মোবাইলের কিন্তু এখনও ডিম্যান্ড কমছে না, বিকজ মানুষ একটাতে যখন ইউজ টু হয়ে যায়, মোবিলিটিতে তার বাইরে থাকলে কিন্তু একই রকমের তারা সার্ভিস চায়। তো আমার মনে হয় না ওইখানে কোনো থ্রেট আছে। কিন্তু আমরা যেটা সবসময় যেটা মনে করি, আমাদের একটা পার্টনারশিপ দরকার, যে কোয়ালিটি অফ সার্ভিস যাতে আমরা একই রকম দিতে পারি। আপনি কিন্তু বলছেন যে বাইরে, ঢাকার বাইরে কিন্তু ওয়াইফাই গিয়েছে, কিন্তু ওদের কোয়ালিটি অফ সার্ভিসটিকে আমরা দেখছি, আমার মনে হয় যে ওখানে কিন্তু অনেক মানুষ খুশি নাই। হ্যাঁ, ওয়াইফাই আছে কিন্তু সার্ভিসটা পাচ্ছে না। আমার মনে হয় সবার জন্য একই রকম যদি একটা কোয়ালিটি অফ সার্ভিস থাকে, যেমন আমাদের একটা কোয়ালিটি অফ সার্ভিস আমাদের রেগুলেটেড আছে, কিন্তু আইএসপিদের কি ওরকম একটা কোয়ালিটি অফ সার্ভিস কি আছে? আমার মনে হয় এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, যে সবাই মিলে যাতে কমন কোয়ালিটি অফ সার্ভিস যাতে দিতে পারি। ওয়্যারলাইনের জন্য তো অফকোর্স একটা বেড়ে থাকা উচিত, ওয়্যারলেসের জন্য থাকা উচিত। তো এইটা নিয়ে আমাদেরকে কাজ করা উচিত। কিন্তু মানুষ পাচ্ছে, কিন্তু মানুষ কি খুশি? আমার তো মনে হয় না, কারণ আমি যেটা বাইরে দেখেছি যে অনেক কোয়ালিটিটা অনেক বেটার থাকে। তো আমার যেটা সবসময় এখন আমাদের মনে হয় নেক্সট ফেজ হবে কনসেন্ট্রেট অন কোয়ালিটি, মানে এইটাই কিন্তু আমার মনে হয় যেটা। এবং কোয়ালিটি কনসেন্ট্রেট করার জন্য আমাদের পার্টনারশিপ দরকার, আমাদের স্পেকট্রাম শেয়ারিং দরকার, বিভিন্ন যাতে যা আছে সেটা নিয়ে কিন্তু আরও যাতে বেটার সার্ভিস দিতে পারি। একটা প্রশ্ন আমি করব, তারপর আমি বিরতিতে যাব। এই প্রশ্ন আমি আপনাকে আগেও করেছি, সেটা হচ্ছে মানুষ সবসময় বলে যে এত বেশি ইউজার বাড়ছে, স্মার্টফোনের ডিভাইসের ব্যবহার, এখন হয়তো যার ফিচার ফোন আছে সে তো একটা স্মার্টফোনও ইউজ করছে অনেক ক্ষেত্রে। আপনাদের ইন্টারনেট ব্যবহারের খরচ সেটি আসলে কমবে কিনা সবাই জানতে চায়, আসলে কি কমবে সামনে? দেখেন, মানে খরচ যেটা এখন যেটা ইনফ্লেশনের যে অবস্থা, ইটস আ বিগ ইস্যু। আমরা কিন্তু চাই যে মানুষ আরও বেশি ইউজ করুক। আমি প্রথমে যদি আমি বাংলা লিঙ্কের কথা বলি, আমরা কিন্তু বাংলা লিঙ্ক যখন 2005-এ আসছিল, আমরাই মনে হয় দামটা বোধহয় তখন আমরাই কমিয়েছিলাম, এবং যার জন্য কিন্তু সত্যি অনেক মানুষ মোবাইল ইউজ করতে পেরেছিল। উই আর ভেরি প্রাউড অফ দ্যাট। কিন্তু এই মুহূর্তে যখন ইনফ্লেশন যে হচ্ছে, আমাদেরও কিন্তু ফর এক্সাম্পল কস্ট অনেক বেড়ে যাচ্ছে। আমাদের কিন্তু ইলেকট্রিসিটি একটা বড় কস্ট। তো ইলেকট্রিসিটির দাম কিন্তু আপনি যদি বলেন গত 2-3 বছর ধরে অনেক বেড়েছে। আমরা কিন্তু আমাদের সব বেস স্টেশন কিন্তু ইলেকট্রিসিটি দিয়েই চলে। সো এর জন্য কিন্তু আমাদেরও অ্যাডজাস্টমেন্ট করতে হয়। বাট অফকোর্স আমাদের কিন্তু আমরা চাই যাতে কম্পিটিটিভ থাকি। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সরকার কিন্তু আমাদের থেকে যেভাবে ট্যাক্সেশন নেয়, আমাদের যদি আমি বলি 100 টাকা আমরা পাই, 55 টাকা আমার সরকারকে দিতে হয়। সো এইটাও যদি সরকার যদি চায়, যে আসলে হয় কি টেলিকমিউনিকেশন বা ডেটা পেনিট্রেশন বাড়লে কিন্তু জিডিপি বাড়ে। তো আমি কিন্তু সবসময় আমরা রিকোয়েস্ট করে থাকি সরকারকে, আপনারা যদি একটু শর্ট টার্ম না দেখে লং টার্ম যদি দেখেন, আমাদের যদি ট্যাক্সেশন কমানো যায়, আমরা কিন্তু অফকোর্স আর একটু কম্পিটিটিভ হতে পারবো। কম্পিটিটিভ হলে মানুষ আরও বেশি ইউজ করবে, তাহলে কিন্তু জিডিপিটা কিন্তু বাড়বে। কিন্তু ওই সরকার কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে খুব শর্ট টার্ম বেসিস চিন্তা করছে, যার জন্য আমাদের উপর এখনও এত ট্যাক্সেশন, ওয়ান অফ দি হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো আমি যেটা মনে করবো, যদি সত্যি প্রাইস আমরা কমাতে চাই বা আমরা যদি আরও কম্পিটিটিভ হতে চাই, এই ট্যাক্সেশন পলিসি এবং অফকোর্স ইনফ্লেশন যেভাবে বাড়ছে, ওইটা নিয়ে আমাদের একটু কাজ করা উচিত। আমি চট করে আরেকটা প্রশ্ন করতে চাই, যেহেতু বাজেটের প্রসঙ্গটা চলে আসবে সামনে, আপনাদের উপর আরও নতুন কিছু কর আরোপের কথা ভাবা হচ্ছে বা প্রস্তাব আসতে পারে, আমরাও শুনতে পাচ্ছি। নিশ্চয়ই আপনাদেরও ভাবনা আছে, কি হবে তাহলে ইমপ্যাক্ট? এটাই, মানে আমাদের কিন্তু অলরেডি যেটা বললাম যে প্রায় আমাদের 100 টাকার 55 টাকা ট্যাক্স দিতে হয়। আরও যদি দিতে হয়, তাহলে অটোমেটিক্যালি এই ট্যাক্সটা তো পড়ে যাবে গ্রাহকদের কাছে। সো গ্রাহকরা আরও তাহলে তার জন্য এক্সপেন্সিভ হয়ে যাবে। এক্সপেন্সিভ হলে হবে কি, তারা কিন্তু অফকোর্স দেখা যাবে তারা অন্য কিছুর উপর খরচ, তারা তো এখন বাজেটিং, সবার কিন্তু বাজেটিং করতে হয়। আপনি যদি আমাদের বাংলাদেশে স্পেশালি বলি, আমি খাদ্যর দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, ইলেকট্রিসিটির দাম বাড়ছে। তো ওরা কিন্তু দেখবে ঠিক আছে, আমি টেলিফোনে ইউজ না করি বা ফোনে মোবাইল ইউজ না করি, আমি একটু তাহলে অন্য জায়গায় আমার এই টাকাটা লাগাই। তখন অটোমেটিক্যালি ইউজেজটা কমে যাবে। ইউজেজটা কমলে হবে কি, আমার কিন্তু পেনিট্রেশনটা কমে যাবে। পেনিট্রেশন অটোমেটিক্যালি কিন্তু আমাদের যে স্মার্ট বাংলাদেশের যে ভিশনটা আছে, ওই দিকে কিন্তু আমার মনে হয় একটু ডিলে হয়ে যাবে। আমরা একটি বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে আরও কিছু বিষয় আপনার কাছ থেকে জানবো। দর্শক, এটি বিরতির পর খুব দ্রুত ফিরবো, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলা লিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। আমরা যখন কথা বলছিলাম, আমরা নেটওয়ার্কের কাভারেজ নিয়ে কথা বলছিলাম। একটি বিষয় অনেকে বলেন যে নেটওয়ার্কের কাভারেজ একটি প্রশ্ন, আরেকটি হচ্ছে নেটওয়ার্কের কোয়ালিটি, সেটি নিয়ে অনেক ধরনের কথা হয়। আমরা কল ড্রপের অভিযোগ বোধহয় আপনারা সবাই বিভিন্ন সময়ে পেয়েছেন, এটা আপনারা হয়তো এখনও পান, এটি একটি দিক। দ্বিতীয়ত হচ্ছে যে অনেকে বলে যে এই নেটওয়ার্কের এই ওঠানামার কারণে অনেক সময় ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এরকম কথা অনেকে বলেন। আমি এত জটিলতায় যেতে চাই না। প্রশ্নটা হচ্ছে নেটওয়ার্ক কাভারেজ নিয়ে এত বড় শহরের ভিতরে আমাদের ঢাকাতেও আমাদেরকে বেশ সাফার করতে হয় অনেক জায়গায়, আর প্রত্যন্ত অঞ্চলে গেলে তো কাভারেজ অনেক ক্ষেত্রে পাওয়াই যায় না। কেন বাড়ছে না এটা কাঙ্ক্ষিত হারে?
আমি যদি বলি বড় বড় শহরে বা ঢাকাতে কিন্তু যেহেতু অনেক কনসেন্ট্রেটেড, অনেক বিল্ডিংস আছে, অনেক অনেক পপুলেশন বেশি, আমাদের অনেক টাওয়ার্স লাগে এবং এই টাওয়ার্সটা করার জন্য কিন্তু অফকোর্স আমাদের সবার থেকে হেল্প দরকার হয়। অনেকে কিন্তু এই টাওয়ার বসাবার জন্য আমাদের অনেক সমস্যা হয়, কেউ টাওয়ার বসাতে দিতে চায় না, কেউ ভয় পায় যে টাওয়ার বসালে কি হবে। এটাতে কিন্তু অ্যাকচুয়ালি যে টাওয়ার যে ভীতিটা আছে এটা কিন্তু অ্যাবসলিউটলি রং, কারণ আমরা যেসব রেডিয়েশন বা যেটা টাওয়ার থেকে হয় এটা যতটা মান দরকার তার থেকে কিন্তু আমরা অনেক 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 বেটার। সো এটা কিন্তু এই ভীতিটা থাকারই কথা না। সো এটা একটা আমাদের ইস্যু। আমি যদি বলি কিছু কিছু ক্রিটিক্যাল, আমি বলি ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের বসাতে অসুবিধা হয়। তারপর যখন যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে কাভারেজ নেই, কোয়ালিটি খারাপ, তখন তো আমাদের বলবো যে আমাদের টাওয়ারই বসাতে দেন, আমরা কী করবো। সো দিজ আর সাম ফ্যাক্টস। এবং আমরা অফকোর্স বিটিআরসির সঙ্গে কাজ করছি যাতে আমরা সুন্দর করে যাতে এগুলি টাওয়ার বসাতে পারি এবং টাওয়ার শেয়ারিং করতে পারি। অনেক জায়গায় এখন যেটা বিটিআরসি যেটা করেছে যে টাওয়ার কোম্পানিরা এখন টাওয়ার করে এবং টাওয়ার কোম্পানির যদি কোনো টাওয়ার করে ওদের থেকে কিন্তু আমরা সবাই ওই টাওয়ার থেকে শেয়ার করতে পারি। এটা একটা ভালো একটা স্টেপ নিয়েছে বিটিআরসি এবং আমরা আশা করছি এটার মাধ্যমে যেখানে যদি একজনও যদি কোনো টাওয়ার বসায় আমরা সবাই ওখানে টাওয়ার বসাতে পারবো। সো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যাতে কারণ এটা কিন্তু ওয়্যারলেস টেকনোলজি, টাওয়ার না থাকলে আমার ওয়্যারলেস প্রলিফারেশন হবে না এবং তা না হলে কিন্তু আমার কাভারেজও হবে না। দিস ইজ ট্রু। কিন্তু টাওয়ার বসানোর জন্য তো একসময় দেখলাম টাওয়ারের আলাদা কোম্পানিও করে দিল, টাওয়ার কোম্পানি। তারপরে এখন আপনারা টাওয়ার শেয়ারও করছেন অনেক ক্ষেত্রে, সেটাও আমরা জানি। এখন আবার অনেক ক্ষেত্রে শুধু শেয়ারও করছেন না। কেন এই শেয়ারিংটা নিয়ে জটিলতা হয়? কারণ এখন যদি প্রথম যে একটা টাওয়ার কোম্পানি সে টাওয়ার বানালো একজনের চাহিদাকে নিয়ে এবং সেই অপারেটর যদি প্রথম অপারেটর হয় এবং সে বলে যে না ওরকম করে ডিজাইন হয় যে আরেকজনকে দিবে না, সেটা একটা মাঝে মাঝে আমাদের জন্য সমস্যা হয়ে যায় যে একজন নিল অন্যদেরকে দিচ্ছে না। সো এইটা আমার যেটা মনে হয় যে একটু বিটিআরসিকে এনফোর্স করা উচিত। আর তার বাইরেও কিন্তু অনেক টাওয়ার কিন্তু এখনও আছে যেটা টাওয়ার কোম্পানি হওয়ার আগে হয়ে গিয়েছিল। ওইসব টাওয়ার যদি এখন সবাইকে যদি শেয়ার না করে তাহলে কিন্তু আরেকটা সমস্যা হয়ে যায়, কারণ এক বিল্ডিংয়ে টাওয়ার আছে, সে আরেকটা তো টাওয়ার করতে দেবে না। সো এটা একটা বড় প্রবলেম। আরেকটা বড় প্রবলেম হচ্ছে এখন কিন্তু দেখা যাচ্ছে অনেক বাসা বা অফিসে ইনডোর বিটিএস লাগে, কারণ আমার ওয়ালের ভিতর থেকে ওয়্যারলেস পেনিট্রেশন হয় না, আমার কাভারেজ হয় না। তো ইনডোর বিটিএস যেটা হয়, যেটা আপনি উপরে অ্যান্টেনা থাকে, সো মনে করেন একজন অপারেটর বসিয়ে ফেললো, আরেকজন বসালে মানে আরেকটা অ্যান্টেনা ছোটো লাগবে বা 2-3 জনের বসে, ওইটা তো অফকোর্স বাড়ি যারা ওনার যারা তারা তো দিতে চায় না। সো ওইটাও আমি যেটা বিটিআরসিকে রিকোয়েস্ট করছি যে যেসব আগেকার আইবিএস আছে সব যাতে একসঙ্গে শেয়ার করা যায়, তাহলে কিন্তু কাভারেজটা অনেক বাড়বে। আর ফিউচারে 5Gতে কিন্তু অনেক বেশি আরও টাওয়ার লাগবে। এখন যদি আমার 2টা টাওয়ার লাগে তখন কিন্তু 4টা টাওয়ার লাগবে 5G বা 6Gর জন্য। সেই জন্য কিন্তু এখনই ওরকম করে প্রকল্প করা উচিত যে টাওয়ার, কারণ ওয়্যারলেস তো লাগবেই, মোবাইল লাগবে। বাইরের দেশে যেটা হয় যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনই মনে করেন ওরা টাওয়ার বানিয়ে দেয়, বিভিন্ন জায়গায় তাদের থাকে, দেখাও যায় না, সুন্দর থাকে, ওইখানে কিন্তু সবাই ওই জায়গায় তারা টাওয়ার বানায়। সো আমার মনে হয় ভবিষ্যতে এইগুলি আমাদের কিন্তু এখন থেকেই প্ল্যানিং করা উচিত, বা নতুন বিল্ডিং যেগুলি হচ্ছে ওইখানেও যাতে টাওয়ার বসানো যায় বা অ্যান্টেনা বসানো যায়, ওরকম যাতে ফ্যাসিলিটি করা যায়, এই হিসাবেই কিন্তু আমাদের করা উচিত। এবং সবার জন্য কিন্তু সেজন্যে একসঙ্গে কিন্তু বসা উচিত। আপনি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বলেন, বিটিআরসি বলেন, মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি বা ফাইবার, সবাই একসঙ্গে বসে কিন্তু আমাদের প্রজেক্টগুলি করা উচিত, এনি নিউ প্রজেক্টস, যাতে আমাদের কাভারেজটা থাকে আর কি। প্রসঙ্গটা শুরুতেই আনতে চেয়েছিলাম, এখন এটা একটু আনতে চাই। সেটি হচ্ছে যে যখনই আমরা সার্ভিসের কথা বলি, আপনাদেরকে আমি দেখলাম যে আপনারা বেশ কিছু ডাইভার্সিফাইড প্রসেসে করেন। এখন আমরা প্রায় দেখছি যে সব কোম্পানি টেলিটেক নিয়ে ভাবছে, টেলিকম টেকনোলজি নিয়ে ভাবছে, আইওটি নিয়ে সবাই R&D করছে। আমরা বাংলা লিংকের দেখলাম নিজস্ব ওটিটি প্ল্যাটফর্মও করার কথা, মানে একটি চলমান রয়েছে। কতটা আসলে ডাইভার্সিফাইড বিজনেসের দিকে আপনারা চলে যাচ্ছেন? মানে ওখানেও নিশ্চয়ই আপনাদের আলাদা আলাদা করে বিনিয়োগ করতে হচ্ছে, সেগুলো থেকে আপনারা আসলে পজিটিভ রেসপন্স পাচ্ছেন কিনা? এইটা একটা ভালো একটা মানে যেটা কোয়েশ্চেন করেছেন, যে কারণ ভয়েস আর ডেটা থাকবে না, মানে আলটিমেটলি ভয়েস আর ডেটা একটা ডাম পাইপ হয়ে যাচ্ছে, মানে আমরা জাস্ট একটা পাইপের মতন ভয়েস আর ডেটা আসছে, আমাদের সেই জন্য অন্য কিছু চিন্তা করতেই হচ্ছে। ফর এক্সাম্পল আপনি যেটা বললেন, আমাদের ওটিটি প্ল্যাটফর্ম টফি যেটা করেছিলাম, টফি কিন্তু একটা খুব জনপ্রিয়তা পেয়েছে আমাদের, স্পেশালি যখন আমরা ফিফা ওয়ার্ল্ড কাপটা দেখালাম এবং সবাই কিন্তু এখানে এসে এটা উপভোগ করতে পেরেছে। এটা কিন্তু একটা সত্যি একটা বড় একটা জিনিস এবং এটা কিন্তু একটা আমরা খুব প্রাউড, এটা টফিটা আমাদের দেশে বানানো হয়েছে, আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং, নিজস্ব টেকনোলজি সব দেশে করা হয়েছে এবং এটা একটা রোবাস্ট প্ল্যাটফর্ম যে এরকম কোটি কোটি কাস্টমার যে একসঙ্গে দেখবে উইদাউট এনি ইস্যু, এটা কিন্তু উই আর রিয়েলি ভেরি প্রাউড অফ ইট। এখন নেক্সট স্টেপটা কি? টফি অফকোর্স এটা কিন্তু আমাদের ডাইভার্সিফিকেশন, কারণ এখন শুধু ভয়েস আর ডেটা থেকে লাভ নেই, উই হ্যাভ টু সি অন্য কি সার্ভিস দিতে পারি। টফি দিয়ে আমরা যেমন আমরা ইউজার জেনারেটেড কন্টেন্ট দিচ্ছিলাম, মানে মানুষ ইউটিউবের মতন কন্টেন্ট
দিতে পারবে। আমরা যেটা দেখছি দেশি কোম্পানি হয়ে আমাদের সমস্যা বেশি। ফর এক্সাম্পল ইউটিউবে কিন্তু আপনি যে কোনো কন্টেন্ট আপলোড করতে পারেন, কেউ কিছু বলবে না। কিন্তু আমাদের যদি কন্টেন্ট আপলোড করতে চাই, আমাদের ফিঙ্গারপ্রিন্ট লাগে, আমাদের সাবস্ক্রাইবারকে দেখতে লাগে। যদি বাই চান্স কোনো কন্টেন্টের সমস্যা থাকে বা কোনো ইস্যু থাকে, উইল বি লায়াবল। মানে যেখানে বাইরের কন্টেন্ট যারা দিচ্ছে বা ইউটিউব যদি দিচ্ছে বা ফেসবুক যে দিচ্ছে, কিছুই হয় না, আমরা কিন্তু উইল বি ফুললি লায়াবল। সো এখানে কিন্তু আমাদের যেটা মনে হয় যে উই হ্যাভ টু, মানে গভর্নমেন্ট যখন এখন নতুন অ্যাক্টস বানাচ্ছে বা রেগুলেশনস বানাচ্ছে, যাতে দেশীয় কোম্পানিরা যাতে পিছিয়ে না পড়ে যায়। আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে একটা যাতে ইকুয়ালিটি থাকে, এটা ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস। আমি যেটা বললেন যে নেক্সট হচ্ছে আমরা ফর এক্সাম্পল আমাদের মাই বিএল অ্যাপ যেটা করেছি, ওই অ্যাপের মধ্যে সব কিছু সার্ভিস আমরা পেতে পারি। আমি যদি হেলথ সার্ভিস বলি, এডুকেশন সার্ভিস বলি, আমাদের বিভিন্ন পার্টনারশিপের মাধ্যমে ইজিয়ার করার জন্য যে কোনো আমরা সার্ভিস পেতে পারি ওই একটা অ্যাপের মাধ্যমে। নেক্সট আপনি যেটা বলছেন যে এরপরে কি আইওটি যেটা বলছি, অফকোর্স এটা কিন্তু আমাদের নেক্সট হবে, যে মানুষকে কীভাবে এনগেজ রাখা যায় বিভিন্ন রকম সার্ভিস দিয়ে। এবং আইওটি বা এআই কিন্তু ফর এক্সাম্পল আমরা আমাদের অ্যাপেও আমরা রেখেছিলাম যে কীভাবে এআই দিয়ে বিভিন্ন আপনার ইনফরমেশন নিতে পারে। এআই কিন্তু অলরেডি এখন ইউজ হওয়া শুরু হয়ে গিয়েছে। আমি যদি বলি যে আমাদের নেটওয়ার্ক প্ল্যানিং কিন্তু এখন বলতে গেলে এআইতেই, যে কোনখানে কোন মানুষ কোথায় কনসেন্ট্রেশন বাড়ছে, ওইখানে কিন্তু আমরা স্পেকট্রাম আরও দিয়ে দিই বা অ্যান্টেনা কিন্তু ওখানে অটোমেটিক্যালি ঘুরে যায় দেখাবার জন্য ওখানে কনসেন্ট্রেশন যাতে হচ্ছে। অলরেডি কিন্তু এআই ইউজেজ শুরু হয়ে গেছে। সো অফকোর্স এটা আরও বাড়বে আস্তে আস্তে। ডিজিটাল বৈষম্যের কথা এই জন্য বলছি কারণ আমরা দেখছি যে স্মার্ট ডিভাইসের ব্যবহার সব ক্ষেত্রে, সব জেলায়, সব অঞ্চলে একই সাথে সমান হারে হয়তো বাড়ছে না। এর ক্ষেত্রে একটি বড় চাপ পড়ে যাচ্ছে। টেলিকম কোম্পানিগুলো হয়তো ধরেই নিচ্ছে যে যেহেতু ডিভাইসের দাম বেড়ে যাচ্ছে, সে কারণে হয়তো অনেকে এফোর্ড করতে পারছে না বা কিনছে না। আমার কাছে আরেকটা জিনিস ব্যক্তিগতভাবে আমি তাদের সাথে কথা বলে, বিভিন্ন বিশেষ করে প্রান্তিক অঞ্চলের মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যে ওনারা আসলে এই ডিভাইসটা কীভাবে অপারেট করতে হয় এটি আসলে অনেকে বোঝেন না। ভাষার দিক রয়েছে আর অন্যান্য টেকনিক্যালিটিসের দিক রয়েছে, যেটি নিয়ে তারা আসলে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। প্রশ্নটা এখানে করতে চাই যে এই ধরনের ডিজিটাল লিটারেসি বাড়ানোর জন্য আপনারা কোনো ইনিশিয়েটিভ কেন নেন না? মানুষকে যদি শিখিয়ে ফেলতে পারেন তাহলে তো মানুষ অটোমেটিকই ডিভাইসটা কিনবে। এই উদ্যোগগুলো আমরা কাউকে নিতে দেখি না। তার মানে কি আমাদের ওই বাজারটা আসলে আপাতত অতটা অ্যাগ্রেসিভলি ধরার দরকার নেই, নাকি অন্য কোনো কারণ আছে? আমি তো বলবো ওইটি নেক্সট আমাদের, কিন্তু মার্কেট যদি বলি ওইটাই আমাদের নেক্সট। অফকোর্স আমরা অ্যাগ্রেসিভ ওখানে। একটা জিনিস হচ্ছে ডিভাইস পেনিট্রেশনটা কীভাবে বাড়ানো যায়। এখনও কিন্তু ডিভাইস অনেকজনের জন্য এক্সপেন্সিভ। আপনি যদি বলেন 5-6 হাজার টাকার নিচে তো 4G হ্যান্ডসেট ডিফিকাল্ট। সো ওইটা কীভাবে আমরা যে এখন চিন্তা করছি যে আমরা কীভাবে ওইটা আরও মোর অ্যাফোর্ডেবল করতে পারি। ফর এক্সাম্পল আমাদের কাছে আমরা যদি এখন কোনো ব্যাংকের সঙ্গে আমরা পার্টনারশিপ করি এবং আমরা যদি দেখি যে একজন সত্যি একজন যারা কৃষক বা একজন রিক্সা চালায়, ওরা কত টাকা অ্যাকচুয়ালি দিতে পারবে একটা ডিভাইস কেনার জন্য। আমরা কিন্তু মোটামুটি আমরা জানি তারা কত রিচার্জ করছে প্রতি দিনে বা প্রতি সপ্তাহে। এই ডেটাগুলি যদি আমরা শেয়ার করতে পারি অন্য ব্যাংক বা কারোর সঙ্গে, ব্যাংক প্রতিষ্ঠান যে তারা যদি এগুলি ফাইন্যান্সিং করতে পারে, ছোটো লিমিটেড ফাইন্যান্সিং, এটাতে কিন্তু আমার মনে হয় যে অনেক বেটার হবে এবং আমরা কিন্তু ডিভাইস পেনিট্রেশনটা বাড়াতে পারবো। এটা নিয়ে কিন্তু আমরা আশা করছি যে সরকারের সঙ্গে যদি কিছু করা যায়, এই টাইপ অফ পেনিট্রেশনটা কীভাবে বাড়ানো যায়, এটা একটা। আরেকটা হচ্ছে, হ্যাঁ আপনি যেটা বললেন যে অনেকজন মনে করে যে ইটস ডিফিকাল্ট, সেই জন্যই আমরা যেটা মনে করি যে খুব ইজি করার জন্য যে একটা মনে করেন টিপ দিয়ে বুঝতে পারবে কোথায় যাওয়া যাবে, আপনার বেশি কিছু করার দরকার নেই। এই জন্যই কিন্তু আমরা যেরকম মাই বিএল অ্যাপ যেটা ডেভেলপ করলাম, যাতে মানুষ ইজিলি এবং ডিজিটাল জিনিস যাতে ইজিলি ইউজ করবে। এটা কিন্তু আমাদের অফকোর্স নেক্সট যেটা কাজ করছি আর কি। এমন একটি সময় বসে আলোচনা করছি যখন বাংলাদেশের ওপর দিয়ে এক ধরনের ঘূর্ণিঝড়ের আবহাওয়া তৈরি হয়েছে। এই সময়টাকে মাথায় রেখেই আমি প্রশ্নটা করতে চাই যে যখন এই ধরনের দুর্যোগ আসে, আমরা অনেক এলাকায় দেখি নেটওয়ার্ক কাভারেজ নাই। এটি কেন হয়? মানে আপনারা যদি এতটাই মানে শেয়ারিংয়ের দিকে এগোচ্ছেন বা আরও অন্যান্য ফ্যাসিলিটিস আপনারা ইউজ করছেন, ব্যাকআপ পাওয়ার ইউজ করছেন, তারপরও কেন আমাদের নেটওয়ার্কটা ঠিক মতো থাকে না? আসলে কি হয় আমি একটু জানতে চাই। হ্যাঁ, এটা কিন্তু ভেরি গুড কোয়েশ্চেন। অনেকে বুঝে না আর কি। সো আমাদের কিন্তু হাজার হাজার টাওয়ার আছে এবং ম্যাক্সিমাম টাওয়ারে কিন্তু আমাদের ব্যাটারি আছে। ব্যাটারি কিন্তু 10 ঘন্টা থেকে 12 ঘন্টা সাপোর্ট দিতে পারে। কিন্তু যখন আপনার ইলেকট্রিসিটি খুব ফ্রিকুয়েন্টলি চলে যায়, মনে করেন 10 ঘন্টা একবার সাপোর্ট দিল, আবার 3 ঘন্টা পরে আবার কারেন্ট চলে গেল, ইলেকট্রিসিটি চলে গেল, তখন হয় কি রিচার্জটা হতে পারে না। তখন দেখা যায় যে ওই 10 ঘন্টার জায়গায় 4-5 ঘন্টা সাপোর্ট দেয়। সো মাঝে মাঝে যখন বিদ্যুৎটা চলে যায় তখন কিন্তু চার্জিংটার ইস্যু হয়ে যায়, যার জন্য কিন্তু আমাদের ব্যাটারি চার্জিংটা একটা সমস্যা হয়ে যায়। আর এই ফর এক্সাম্পল এখন সাইক্লোন বা ঝড় যখন আমরা যেটা করি, আমাদের পোর্টেবল জেনারেটরস থাকে। সো যেসব জায়গায় আমরা জানি যে এখানে ঝড়ের আঘাত আসবে বা ইলেকট্রিসিটি চলে যাবে, আমরা এক্সট্রা জেনারেটর দিয়ে রাখি। সমস্যা হয় কি, আমাদের যেমন ইলেকট্রিসিটি যখন যায়, ঝড়ের দেখা যায় 7-8 ঘন্টা আগেই ইলেকট্রিসিটি বন্ধ করে দেয় আমাদের যে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বলি। তো এইটা বন্ধ করে দেওয়ার ফলে যেটা হয়, আমাদের কিন্তু অলরেডি ব্যাটারি ডিপ্লিশন হয়ে যাচ্ছে, জেনারেটর চলছে,
তারপর যখন ঝড়টা আঘাত আনলো তারপর থেকে আরও প্রায় 9-10 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে না, প্রায় 20-23-24 ঘন্টা থাকে না। ওই ক্ষেত্রে যেটা হয় যে আমাদের প্রায় ওই মনে করেন 15-16 ঘন্টা সাপোর্ট দেওয়ার পরে ব্যাটারি ডিপ্লিশন হয়ে গেল, জেনারেটরও চলে গেল, তখন কিন্তু আমাদের মাঝে মাঝে ওই জায়গাটা নেটওয়ার্কটার বিটিএসটাই ডাউন হয়ে যায়। সেজন্য কিন্তু আমরা সবসময় আরইবি বা ইলেকট্রিফিকেশন বোর্ডের সঙ্গে আমরা রিকোয়েস্ট করে থাকি যাতে আমাদের যেখানে বেস স্টেশনসগুলি আছে বা টাওয়ার যেখানে আছে ইলেকট্রিসিটি যে একটু ওখানে বন্ধটা পরে করা হয়, মানে যখন ঝড়ের কিছুক্ষণ আগে যদি বন্ধ করতেই হয় যদি তখন করে, অথবা এবং যখন ইলেকট্রিসিটি ফেরত আসে আমাদেরটাতে একটু তাড়াতাড়ি দেওয়া হয়, তাহলে কিন্তু ওই আপনার ডাউন টাইমটা কম হতে পারে। এটা কিন্তু আমাদের একটা বড় ইস্যু, যেটা অনেকজন বুঝে না আর কি। নিঃসন্দেহে এই সময় নিশ্চয়ই এই উত্তর তাদেরকে কিছুটা হলো স্বস্তি দিবে যে কেন আসলে এই ঘটনাটি ঘটছে। আমরা আরেকটি বিরতি নিব জনাব তাইমুর রহমান, ফিরে এসে আমরা আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করবো, আরও কিছু তথ্য জানবো। দর্শক, এটি বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলা লিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান। আমরা বলেছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করবো, আমরা আপনাকে আগেরবারও করেছিলাম, এবার নতুন 10টা করব। আমাদের যারা ইয়াং অডিয়েন্স তারা আপনার জন্য সাধারণত এই প্রশ্নগুলো পাঠায়। আমি শুরু করছি। প্রথম প্রশ্ন করতে চাই, আপনার কাছে কোনটাকে বেশি ইজি মনে হয়, আইওএস নাকি অ্যান্ড্রয়েড? আমি আইওএস ইউজ করি। আপনার কাছে আইওএস বেশি কমফোর্টেবল? ওকে। দ্বিতীয়ত, টেলিকম সেক্টরে কাজ করার সবচেয়ে ভালো দিক কি, সবচেয়ে ভোগান্তির দিক কি, তারা জানতে চায়। ভালো দিক হচ্ছে সবসময় এভার চেঞ্জিং, মানে কোনো সময় সামথিং নিউ সবসময় হচ্ছে। সো ইটস মানে অফকোর্স এটা একটা চ্যালেঞ্জও, কারণ আপনি সবসময় ইউ হ্যাভ টু গেট ইউর সেলফ নলেজেবল এভরি টাইম। এটা একটা অফকোর্স একটা চ্যালেঞ্জ। বাট ভালো দিক হচ্ছে অলওয়েজ দ্য চ্যালেঞ্জ ইজ অলওয়েজ দেয়ার। আর ইস্যু যেটা হচ্ছে আমাদের যদি বাংলাদেশে বলি যে এইরকম হাই ট্যাক্সেশনে কিন্তু আমাদের অনেক এবং ভেরি হাইলি রেগুলেটেড, এইটা যদি একটু বেটার করা যেত আমার মনে হয় আমরা অনেক কিছু আরও ভালো কিছু করতে পারতাম। ওকে, তৃতীয় প্রশ্নে যেতে চাই, মোবাইল অপারেটরদের কোন ডিপার্টমেন্টে আরও বেশি দক্ষতা বাড়ানো দরকার? আমার যেটা মনে হয় যে আমাদের মার্কেটিং আরও বেটার করা উচিত, আমাদের কমার্শিয়ালে আরও বেটার করা উচিত, কীভাবে মানুষকে আরও বেটার সার্ভিস দেওয়া যায় এবং আরও যেসব সার্ভিস আরও মানুষের পছন্দ হবে আমার মনে হয় ওইখানে আরও বেটার করা উচিত। দেয়ার ইজ সাম রুম ফর ইমপ্রুভমেন্ট। ওকে, আগামীতে টেলিকম সেক্টরে কাজ করতে হলে কোন স্কিল অবশ্যই থাকতে হবে? অফকোর্স আমার যদি বলি যে টেকনিক্যাল স্কিলস, আইওটি এবং সবসময় রেডি টু চেঞ্জ, আমার মনে এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে যেটাই হোক আমরা সঙ্গে সঙ্গে নিতে হবে, আমি যে একটা জায়গায় বসে থাকলে হবে না আর কি। পঞ্চম প্রশ্ন, আপনার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ডেটা নাকি ইনফরমেশন? আমি তো বলবো ডেটা অ্যান্ড ইনফরমেশন রিয়েলি গোজ টুগেদার, মানে ইটস ক্যানট বি সেপারেটেড এনি নাও, কারণ ইনফরমেশন অফকোর্স ক্যান বি প্রোভাইডেড থ্রু ডেটা নাও। আমার মনে হয় এটা দুইটাই, বোথ অফ দেম আর ইম্পর্টেন্ট ফর মি। ওকে, 6 নম্বর প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কি সম্ভাবনা নাকি হুমকি? আমি পজিটিভ, আমি বলবো সম্ভাবনাই, কিন্তু অফকোর্স আমাদের উই হ্যাভ টু এনশিওর যে এটা প্রপারলি ইউজ হয়। যে কোনো টেকনোলজি আপনার ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু ভালোর দিকে আমি বলবো যদি আমরা রিয়েলি কনসেন্ট্রেট করি ওইটাই আমরা আই এম হোপফুল। অফকোর্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা কীভাবে আরও এগিয়ে যেতে পারি এবং ঠিক সময় যাতে আমরা এটা পিক আপ করতে পারি, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস। ওকে, সপ্তম প্রশ্ন, যে মাত্রই বড় পদে নতুন দায়িত্ব নিয়েছে তার জন্য আপনার পরামর্শ কি? বি আ হিউম্যান ম্যানেজার, মানে বি হিউম্যান, যাতে মানুষকে আমরা বুঝতে পারি এবং মানুষকে যাতে আমরা, মানে আমি যদি সবসময় বলি যে তার জায়গায় তুমি দেখো যে হোয়াট উড হি অর শি ফিল, মানে যখন ইউ আর ম্যানেজিং সামবডি অর সামওয়ান, ওইটা খুব ইম্পর্ট্যান্ট আমার জন্য, যে মানুষকে যাতে আমরা বি হিউম্যান। আই থিঙ্ক দ্যাটস মোস্ট ইম্পর্ট্যান্ট ফর আস। ওকে, অষ্টম প্রশ্ন করতে চাই, ডিজিটাল সার্ভিসের ব্যবসায় এগিয়ে থাকা সবচেয়ে সহজ কৌশল কি, কিভাবে সবসময় এক ধাপ এগিয়ে থাকা যায়? মানুষ কি চিন্তা করছে, আই থিঙ্ক ওইটা, সেই জন্য আমাদের সবসময় দরকার যে মানুষের সঙ্গে থাকা, মানুষের কী পারসেপশন হচ্ছে, কী চেঞ্জেসের দিকে যাচ্ছে, রাদার দেন পুশিং, আমাদের সবসময় দেখতে হবে যে মানুষ কী চাচ্ছে, ওইটা আমাদের খুব প্রয়োজন, যে মানুষের চাহিদাটা কি সেই মুহূর্তে। নিউ জেনারেশনের লিডারশিপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটাকে মনে হয়?
আমি বলবো এগেইন কিভাবে মানুষকে ম্যানেজ করতে হবে। শেষ প্রশ্ন, নতুন প্রজন্ম জানতে চায় আপনার রিয়েল লাইফ সুপার পাওয়ার কি? ইফ ইউ আর গুড হিউম্যান বিং এবং ইফ ইউ আর ট্রান্সপারেন্ট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে ট্রান্সপারেন্ট এবং কমপ্লায়েন্ট, এটা যদি ইফ ইউ ক্যান রিয়েলি মেনটেন, ইউ মে হ্যাভ সাম ডিফিকাল্টি বাট আলটিমেটলি ইউল গ্রো। টেলিকম সেক্টরে বাংলাদেশে টপ লেভেল ম্যানেজমেন্টে চলে গিয়েছে আপনার মতো আরও কয়েকজন হতে পেরেছে, সেই সংখ্যাটি খুবই কম, যদিও কোম্পানির সংখ্যাও খুব বেশি না। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সবসময় আমাদেরকে একটু বিদেশি যারা কর্মী বা তাদের প্রতি মনোযোগ দিতে হচ্ছে। প্রশ্নটি আমি এখানে করতে চাই, আমাদের মিড লেভেল ম্যানেজার যারা এই মুহূর্তে টেলিকম সেক্টরে কাজ করছে, তাদের স্কিল বা তাদের দক্ষতাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এক, এবং পাইপলাইনে যেই প্রসেসে তারা তৈরি হচ্ছে সেটা আসলে কতটা এফিশিয়েন্ট, মানে আমরা ভালো ম্যানেজার তৈরি করতে পারছি কিনা? আমি যেটা বাংলাদেশে যেটা হয়েছে, কিন্তু আমি যদি তিনটা বড় অপারেটর, আমি টেলিটককে ধরলাম না, কারণ সরকারি অপারেটর, তারা কিন্তু তিনজনই কিন্তু বিদেশের কোম্পানি। সো অফকোর্স বিদেশের কোম্পানি যখন হয় তারা চাবে যে অফকোর্স তাদের কিছু ম্যানেজমেন্ট, তাদের লোকজন তাদের হেডকোয়ার্টার্স থেকে আসে। সেই জন্যই কিন্তু আমরা অফকোর্স দেখি যে এখনও বিদেশিরা আছে এখানে। বাট আমাদের কিন্তু অফকোর্স ইন্ডাস্ট্রি আমি যদি বলি 96-97 থেকে শুরু হয়ে গেছে, 30 বছরের বেশি, ইটস এ ম্যাচিওর ইন্ডাস্ট্রি এখন সেই জন্য কিন্তু পাইপলাইনে যদি আমার কথা বলি, আমাদের কিছু সিওরাও হয়েছিল যারা বাংলাদেশি হয়েছিলেন, দ্যাটস ভেরি গুড। এবং আমাদের কিন্তু এরকম কিন্তু অফকোর্স আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে আমরা নেক্সট লেভেলটা যেতে পারি। আমি কনফিডেন্ট যে ইনশাল্লাহ ভবিষ্যতেও উই উইল বি লুকিং এট মেনি বাংলাদেশি সিওস ফর মাল্টিন্যাশনাল। আর এখন যারা মিড লেভেলে আছে তারা কতটা এফিশিয়েন্ট? আমরা যদি বলি যে ট্রেনিং কিন্তু অনেক দেওয়া হয় তাদের, কিন্তু অফকোর্স শুধু স্কিল ট্রেনিং না, মানে হিউম্যান স্কিল ট্রেনিংও দেওয়া হয় যাতে তারা নেক্সট লেভেলে যেতে পারে। সো আমরা মনে করছি যে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখন মিড লেভেলে কিন্তু কেউ বিদেশি নাই। আমরা একটি ট্রেন্ড দেখতে পাচ্ছি যে আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের ভিতরে, যে কোনো সেক্টরের ইঞ্জিনিয়ারদের ভিতরে এক ধরনের বিদেশগামী প্রবণতা হয়ে গিয়েছে। সেটি আসলে কতটা বাস্তব আপনাদের অভিজ্ঞতা থেকে জানতে চাই। এক, কিভাবে ঠেকানো যায় তাদেরকে চলে যাওয়াটাকে? এটা কিন্তু এখনো চলছে। মানে আমরা কিন্তু সত্যি ভালো টেকনিক্যাল স্কিল লোকদেরকে এখনও ধরে রাখতে পারছি না, কারণ বাইরে যখনই ডিমান্ড হয় টেকনিক্যাল স্কিল লোকদের, তারা কিন্তু এখনও চলে যাচ্ছে। অফকোর্স এটা আমি বলবো যে আমাদের লোকজনের মেধা ভালো বলে তারা যেতে পারছে। সবাই কিন্তু মনে করে বাইরে গেলে আমার হেলথ সার্ভিসটা বেটার হবে বা আমার সিকিউরিটিটা বেটার হবে। সো আমার মনে হয় সব মিলে কিন্তু আমাদেরকে চিন্তা করা উচিত, শুধু ইঞ্জিনিয়ারিং না, টেকনোলজিস লোক না, বাইরে কীভাবে আমরা যারা বাইরে গিয়েছে অনেকে কিন্তু ফেরত আসতে চায়, কিন্তু ওই 2-3টা জিনিস চিন্তা করে যে আমার হেলথ ইস্যুস হলে তখন কি হবে, আমার যদি সিকিউরিটিটা ঠিক আছে কিনা। সো সবাই মিলে আমার মনে হয় একটা কাজ করা উচিত সত্যি যাতে আমরা বাইরে যারা আমাদের অনেক মেধাবী আছে তাদেরকে কীভাবে আমরা আবার পুল করতে পারি। নতুনরা জানতে চায় যে ঠিক আছে টেলিকম সেক্টরে তো অপারেটররা আছে, অনেকে স্টার্ট আপ নিয়ে কাজ করতে আগ্রহী, এই সেক্টরকে ঘিরে তারা কোন ধরনের স্টার্ট আপ নিয়ে কাজ করতে পারে? আপনার কোনো সাজেশন আছে কিনা? কি ধরনের ইনিশিয়েটিভ তারা এখন নিতে পারে যেটা পার্টিকুলারলি টেলিকম সেক্টর বা টেকনোলজি সেক্টরকে সাপোর্ট করবে? আমরা কিন্তু এখন অনেক কিছু সাবকন্ট্রাক্ট করি, বা আমরা যেমন ফর এক্সাম্পল ভ্যালু এডেড সার্ভিসেস কিন্তু বাইরের থেকেই নিই, আমরা নিজেরা ডেভেলপ করি না। ফর এক্সাম্পল আমি যদি কন্টেন্ট ডেভেলপমেন্টও করতে চাই, আমি কিন্তু বাইরের থেকে নিই। আমি কিন্তু এখন বলতে গেলে যে আমি টেকনোলজি সার্ভিসেসও যখন নিতে চাই, আমরা নিজেরা অনেক কিছু করি না, আমরা বাইরের থেকে নিই। সো এখানে অনেক কিন্তু ব্যাক এন্ড সার্ভিস যেগুলি আছে সেখানে কিন্তু আমাদের সঙ্গে অফকোর্স যারা স্টার্ট আপ করতে চায়, আমাদের কিন্তু অফকোর্স আসতে পারে। আমাদের যদি অ্যাপ ডেভেলপমেন্টে অনেক কিছু নিজেরা না করে আমরা যদি বাইরে থেকে করতে পারি, আমরা অ্যাকচুয়ালি ওইটা আমরা করছি এবং করতে চাই। সো এইসব ক্ষেত্রে ফর এক্সাম্পল নিউ অ্যাপ ডেভেলপমেন্ট, নিউ ডিজিটাল সার্ভিসেস যদি কেউ মনে করে যে উইল বি গুড ফর, মনে করি তারা ছোটোভাবে করছে, কিন্তু আমাদের সঙ্গে তারা থাকলে পুরা মনে করেন কোটি সাবস্ক্রাইবার্স পাবে। সো ওই ক্ষেত্রে যদি আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায়, উই আর ভেরি ওপেন ফর দ্যাট। টেলিকম ইন্ডাস্ট্রি যেই পড়াশোনাটা এই মুহূর্তে দেশে হচ্ছে, প্রকৌশলীরা যারা তৈরি হচ্ছে এবং ইন্ডাস্ট্রির চাহিদা, দুইটা কি মেলে? এখনও কিন্তু আমি বলবো যে টেলিকম এরকম নাই, এখনও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। সো টেলিকমের জন্য কিন্তু পার্টিকুলারলি কিন্তু এখনও ওরকম নাই, দ্যাটস অ্যান ইস্যু। কিন্তু অফকোর্স কিছু সাবজেক্ট আছে, কিন্তু আপনি যখন ইঞ্জিনিয়ারিং পাশ করে এখানে আসছেন বা অন্য কিছু পাশ করে এখানে আসছেন, লাইফ ইজ ভেরি ডিফারেন্ট, মানে আপনি যখন কোম্পানিতে ঢুকছেন। সো আমার মনে হয় ওই স্কিলগুলি আমার মনে হয় দেয়ার সামথিং যে প্রফেশনাল স্কিলটা আরও কীভাবে বাড়ানো যায়, দ্যাটস সামথিং দ্যাট উই ক্যান ওয়ার্ক অন। অনেকে দেখেন যে এক বিষয়ে পড়াশোনা করেছে, অন্য বিষয়ে চলে আসে, এটি এক পার্সপেক্টিভ। অথবা অনেকে দেখেন যে তার ডিগ্রি নাই কিন্তু সে কাজে খুব ভালো স্কিলড। হ্যাঁ, এই ধরনের ওয়ার্কফোর্সকে আপনি আসলে সাপোর্ট করেন কিনা? না, আমার তো মনে হয় মানুষ কিন্তু অনেকে পরে বুঝে সে কোনখানে ভালো। ফর এক্সাম্পল আমিও তো ইঞ্জিনিয়ারিং করেছি, কিন্তু পরে আবার MBA করার পরে আই হ্যাভ চেঞ্জড। এখন তো আমি মানে বলতে গেলে কমপ্লিটলি ডিফারেন্ট দেখি গভর্নমেন্ট অ্যান্ড
রেগুলেটরি। সো মানুষ দে উইল ইভলভ, দে উইল চেঞ্জ, এবং তার মানুষ একজন জানা উচিত সে কোথায় ভালো। সে সবসময় যে ডিগ্রিতেই ওইটা কাজে হবে, ইটস নট অলওয়েজ দেয়ার। সো আমি যেটা মনে করি যে হ্যাঁ, সে যদি মনে করে যে আমি এখানে আর ভালো হব, একটা বেসিক ডিগ্রি অফকোর্স দরকার যেটাতে তার বেসটা হলো, কিন্তু তারপরে ওয়ার হি অর শি ওয়ান্টস টু গো, আই থিঙ্ক দে শুড বি ওপেন অ্যাবাউট ইট। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনাব তাইমুর রহমান শেষ প্রশ্নটি করতে চাই, এক দশক পরে বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রিকে আপনি কোথায় দেখেন? আমি দেখছি যে একটা টেলিকম কোম্পানি শুধু ভয়েস আর ডেটাতে থাকবে না, সে বিভিন্ন ধরনের সার্ভিস দেবে, এবং অনেক কিছু আমার মনে হয় মার্জারও হবে। আমি যদি বলি ইনফরমেশন, আইটি এবং টেলিকম আর ডিফারেন্স থাকবে না। এটা অনেক কিছু আইটির সার্ভিস টেলিকমরা দিবে, বাট আইটি অনেক কোম্পানি একসঙ্গে হয়ে যাবে, যেখানে টেলিকম আলাদাভাবে কিছু থাকবে না, অনেক কিছু মানে অনেক মার্জার হবে একসঙ্গে, আমার যেটা মনে হচ্ছে। যে মার্জারি হোক, আমরা আশা করি সেটি আমাদের জন্য লাইফস্টাইলে একটা বড় পরিবর্তন আনবে। জনাব তাইমুর রহমান, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা প্রযুক্তি একদম আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আগে আমরা দেখতাম যে প্রযুক্তির হয়তো কাছে গিয়ে প্রযুক্তিকে দেখতে হতো, এখন প্রযুক্তি আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছে, এবং এই ধরনের ডিভাইসগুলোর মাধ্যমে কিন্তু প্রযুক্তি আমাদের আরও কাছে চলে এসেছে। এটির ভালো দিক নিঃসন্দেহে আছে, কারণ এগুলো যেহেতু আমাদের লাইফস্টাইলকে ইতিবাচকভাবেও প্রভাবিত করছে, কিন্তু এটিকে আসলে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে কিছু ধরনের পলিসি সাপোর্ট দরকার। কিছু কিছু ক্ষেত্রে আজকে তাইমুর রহমান বলছিলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু ট্যাক্স সাপোর্টও দরকার। আশা করি সেগুলো নিয়ে কী ধরনের সিদ্ধান্ত হবেন সেটি নীতি নির্ধারকরা ভালো বুঝবেন। দিন শেষে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে বাংলাদেশের টেলিকম বলি, বাংলাদেশের আইসিটি বলি, বাংলাদেশের প্রযুক্তির ওভারঅল যে বিনিয়োগকে বলি বা এই শিল্পটাকে বলি, সেটির কিন্তু একটি বড় ধরনের শক্তি রয়েছে, যেটি সামনে বাংলাদেশের অর্থনীতিকে আসলে নতুন করে চিনিয়ে দিবে পুরো বিশ্বকে, এমন কথাও বলা হচ্ছে। সেটি করার জন্য কিন্তু আসলে সবাইকে নিজের জায়গা থেকে একটু এফোর্ট দিতে হবে, বিদেশে না গিয়ে দেশের জন্য একটু কাজ করতে হবে। তাহলে গিয়ে দেশের যে আসল শক্তির কথা আমরা বলি সেটি কিন্তু সবাই দেখতে পাবে। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।